বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সবাইকে এন্টারপ্রেনিয়র বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ 5ই আগস্ট। অনেকের কাছে এটি একটি শুধু তারিখ নয়, জুলাই আন্দোলনের ধারাবাহিকতার স্মরণীয় একটি দিন। 2 বছর আগে এই সময়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল। সেই আন্দোলনে প্রাণ হারানো অনেক শহীদ, আহত এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমার গভীর শ্রদ্ধা থাকবে। বিশেষ করে শহীদ নূর হোসেন মুগ্ধ সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকের আলোচনা আসলে কোনো রাজনৈতিক আলোচনা নয়। আজকের আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হলো নতুন বাংলাদেশের নতুন অর্থনীতি। আমরা বিশ্বাস করি একটি উন্নত বাংলাদেশ গড়তে হলে সবচেয়ে আগে ভাবতে হবে খেটে খাওয়া মানুষের কথা, ভাবতে হবে কৃষকের কথা, জেলের কথা, গ্রামীণ নারী উদ্যোক্তার কথা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের কথা। আর সেই ভাবনাটাকে সামনে রেখে আজকের আমরা আলোচনাটা শুরু করতে চাই। আজকের এই পৃথিবীতে আমরা একটা নতুন অর্থনীতি করতে চাই, ক্লাইমেট ইকোনমি, যেখানে গাছ একটি সম্পদ, ম্যানগ্রোভ একটি সম্পদ, কৃষকের জমিও একটি সম্পদ, এবং কৃষক শুধু খাদ্য উৎপাদনে নন, তিনি জলবায়ু রক্ষারও অংশীদার। আজ আমরা আলোচনা করব কিভাবে একটি গাছ লাগিয়ে আয় করা সম্ভব, কার্বন ক্রেডিট কি, AWD প্রযুক্তি কি, এবং বাংলাদেশ কিভাবে আন্তর্জাতিক কার্বন বাজারে প্রবেশ করতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অর্থের কতটা আমাদের কৃষকের হাতে পৌঁছানো সম্ভব। আশা করি আজকের আলোচনা থেকে আমরা একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে পারব। আমি প্রথমে আমাদের সাথে অতিথিবৃন্দ যারা আছেন ওনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন সৈয়দ আলমগীর, CEO প্রাসাদ গ্রুপ অফ কোম্পানিজ, এবং তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। স্যার, আপনাকে আন্তরিকভাবে স্বাগতম। আমাদের সাথে যুক্ত আছেন জনাব মহিউদ্দিন আহমেদ জিন্টু, উনি যুক্ত হবেন আমাদের সাথে। আছেন হাবিবুর রহমান তালুকদার রতন, আহ্বায়ক, বেদরগঞ্জ উপজেলা বিএনপি শরীয়তপুর। আপনাকেও স্বাগত। আমাদের সাথে যুক্ত আছেন যারা বাবুল ইসলাম ভাই, আমেরিকা থেকে, একজন উদ্যোক্তা, বাংলাদেশের জন্য নিবেদিত একজন মানুষ। আমাদের সাথে যুক্ত আছেন আবুল কালাম ভাই, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ বাঁশ বেত ও পাটিশিল্প ফাউন্ডেশন। আপনাকেও স্বাগত। আমাদের সাথে অনেক নারী উদ্যোক্তা যুক্ত হয়েছেন। এই নারী উদ্যোক্তাদেরকে পরিচয় করিয়ে দিতে আমি বাবুল ভাইকে অনুরোধ করি, যদি ওনাদেরকে পরিচয় করিয়ে দেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জাহিদ ভাই আমাকে স্পেস দেওয়ার জন্য। আমাদের সাথে যারা আছেন, আমাদের নারী উদ্যোক্তা, সম্মানিত আমাদের বোনেরা, আমাদের বোনদের মধ্যে এখন যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে মোহাম্মদ নাসিমা খানম, ওনার অনেকগুলো পর্টফোলিও উনি বহুদিন যাবত এই উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন। জাতীয় যুব পুরস্কার 2018 সালে প্রাপ্ত, সভাপতি মাদাই নূর মহিলা উন্নয়ন সংস্থার ডালাই জয়পুরহাট বগুড়া, প্রশিক্ষক নূর নাহিদ লেডিস টেলার অ্যান্ড ট্রেনিং সেন্টার ডালাই জয়পুরহাট বগুড়া, সম্পাদক যুব কল্যাণ সংস্থা ডালাই জয়পুরহাট বগুড়া রাজশাহী বিভাগ। তিনি একজন উপদেষ্টা
দ্বিতীয়ত আমাদের সাথে আছে মেহেরপুর থেকে সেই 71-এর বেলা, যেখানে আমাদের বাংলাদেশের সেই কর্নারে একটু সংক্ষেপে তার নাম হলো মুসাম্মদ সদিকুল নেতা, মেহেরপুর জেলার প্রতিনিধি, খুলনা বিভাগ। তৃতীয় আমাদের আর এক আপা আছে শিউলি আক্তার আব্দুল্লাহ বেগম, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ সহসভাপতি, ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ সভাপতি, ত্রিশাল উপজেলা, ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তর জয়িতা। যুব উন্নয়ন অধিদপ্তর ট্রেনার, নারী উদ্যোক্তা, নারী উন্নয়ন ফোরাম, সাবেক শিক্ষক, বইমেলা পাস করে দাখিল মাদ্রাসা। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সাধারণ সম্পাদক, ত্রিশাল, ময়মনসিংহ। হস্তশিল্প, কুটির শিল্প, ময়মনসিংহ নারী ফোরাম, KSP নারী ও শিশু কল্যাণ, বইমেলা বাঁশকুড়ি, ত্রিশাল, ময়মনসিংহ বিভাগ। আপাতত আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহিদ ভাই, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি কৃতজ্ঞ আপনার প্রতি যে খুব চমৎকার করে আপনি সবাইকে পরিচয় করে দিলেন। আমি এই মুহূর্তে অনুরোধ করব আবুল কালাম ভাইকে, উনি যদি আজকের আলোচনার বক্তব্যটা শুরু করেন। আবুল কালাম ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আজকের উপস্থিত সম্মানিত আমাদের সাথে অংশীদারিত্ব যারা করেছেন তারা সকলেই সম্মানিত। আমাদের সবচেয়ে বড় একজন সম্মানিত বা মাননীয় উপদেষ্টা মহোদয়ের বাংলাদেশ প্রধানমন্ত্রী মহোদয়ের একজন উপদেষ্টা মহোদয় আমাদের সাথে আছেন। আমাদের রতন ভাই আছেন, জিল্টু ভাই আছেন, এবং আমাদের নতুন নতুন নারী উদ্যোক্তারা যুক্ত হয়েছেন, বাবুল ভাই আছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ। তো আমার সামনে কিন্তু আমার ল্যাপটপ, কিন্তু আমি ল্যাপটপটা ওপেন করতে পারছি না, দুর্ভাগ্য, হ্যাং করেছি। আমার মোবাইল স্ক্রিনটা খুব ক্যামেরাটা খুব ডিস্টার্ব করে। যাই হোক, তারপরে আমি আমার বক্তব্যটা পেশ করছি আপনাদের সমীপে। বিষয়টা হচ্ছে যে কি, আজকে আমাদের যে আলোচনার বিষয়টা নিয়ে আপনি সংক্ষেপে বলছেন, এটা আমাদের বৃক্ষ এবং কার্বন ডাইঅক্সাইড যে উৎপাদন এবং বিশ্বব্যাপী, বাংলাদেশ ব্যাপী এটা ছড়িয়ে দেওয়া, সেই লক্ষ্যকে নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আলোচনায় আমাদের যারা উপস্থিত আছেন সকলেই ওনাদের মত বিনিময় করবেন। আমি এই ব্যাপারে খুব বেশি কথা বাড়াবো না, শুধুমাত্র আমি একটা কথা দিয়ে আমার বক্তব্যটা সংক্ষিপ্ত করব। সেটা আমাদের আগামী দিনের এজেন্ডা, আমাদের আলোচ্য বিষয়গুলো যে আসবে, সেটা আপনাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য একটা শুভ সংবাদ। গতকালকে আমাদের একটা আলোচনা হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, সেখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত আসছে একই কথা, বৃক্ষের উপরে। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে একটি শিশু একটি গাছ রোপণ সংক্রান্ত বিষয়ে একটা আলোচনা হয়েছে। তো সেই আলোচনার প্রেক্ষিতে আমরা যে আমাদের বাংলাদেশে যে 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় আছে, আর এই বিদ্যালয়ে প্রায় 1 কোটিরও বেশি শিশু আছে। এই শিশুদেরকে আমরা আমাদের বৃক্ষ সম্পৃক্ত করার জন্য যে কর্মসূচি হাতে নিয়েছি, তা বাস্তবায়নের জন্য আমরা প্রথমে 5টা জেলা থেকে 5টা স্কুলকে তালিকাভুক্ত করেছি। আর এই 5টা স্কুলের মধ্যে আমরা একটা প্রতিযোগিতা, যেটাকে কারিগরি আপনার প্রাথমিকে কারিগরি শিক্ষা স্কুল প্রতিদ্বন্দ্বী নামে আমরা একটা কর্মসূচি বাস্তবায়ন করব। এই কর্মসূচির মাধ্যমে আমরা 5টা স্কুল থেকে যেই স্কুলটা শ্রেষ্ঠ হবে, ওই স্কুলটার কার্যক্রম সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দেব। এটা আমাদের আগামী দিনের মেসেজটা আমি একটু পৌঁছে দিলাম। আর আমাদের আজকের যে আলোচ্য বিষয় বৃক্ষ এবং কার্বন, এই সংক্রান্ত ব্যাপারে আপনারা সকলে বক্তব্য রাখবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ কালাম ভাই আপনাকে। আপনি চমৎকার করে আপনি আমাদেরকে একটা শুভ সংবাদ শোনালেন, এবং আপনি এই যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার এই আগ্রহের জায়গাটা যেন সাকসেসফুলি যেতে পারে,
এগিয়ে নিতে পারেন এবং আপনার এবং আপনাদের সহযোগী বন্ধু হিসেবে যেন আমরা বিষয়টাকে এগিয়ে নিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি বাবুল ভাইকে আলোচনা শুরু করার আগে সংক্ষেপে কার্বন ক্রেডিট সম্পর্কে একটু বলতে চাই, তাহলে বুঝতে সহজ হবে। কার্বন ক্রেডিট আসলে কি, এই বিষয়টা আমাদের জানাটা দরকার। খুব সহজভাবে যদি আমি বলতে চাই, তাহলে পৃথিবীর বাতাসে কার্বন ডাই অক্সাইড যত বাড়ে, জলবায়ু পরিবর্তন ঝুঁকি তত বাড়ে। একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। তাই বড় বড় শিল্প প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশ এখন তাদের কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা করছে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশে গাছ লাগিয়ে বা পরিবেশ রক্ষার মাধ্যমে বাতাস থেকে কার্বন শোষণ করতে পারে, তাহলে সেই কাজের জন্য আন্তর্জাতিক বাজারে একটি আর্থিক মূল্য পাওয়া যায়, আর এই মূল্যকেই বলা হয় কার্বন ক্রেডিট। দর্শক, এই কার্বন ক্রেডিটের মাধ্যমে যেটা হতে পারে, আমাদের কৃষক ভাইদের একটা বাড়তি আয়ের জায়গা তৈরি হতে পারে, যেটি খুব প্রয়োজন। একজন কৃষকের প্রতি মুহূর্তে তার উৎপাদন খরচ বাড়তেছে, কিন্তু সেই অনুযায়ী সে মুনাফা করতে পারছে না। আমরা যদি তাদের হাতে অল্টারনেটিভ আর্নিংসের জায়গা তুলে না দিতে পারি, আমাদের এই কৃষক বন্ধুরা একদিন হারিয়ে যাবে। এবং আমরা আগামীতে স্বয়ংসম্পূর্ণ একটা দেশ হিসেবে যে আত্মপ্রকাশ করতে চাই এবং যাচ্ছি সেই দিকে, সেই জায়গাটা আসলে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং বুঝতেই পারছেন যে আমরা কত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতেছি। দর্শক, আমাদের সাথে এখন বক্তব্য রাখবেন বাবুল ইসলাম ভাই। বাবুল ইসলাম সম্পর্কে নিশ্চয়ই আপনাদেরকে বলেছি এর আগে, এবং আমার বিশ্বাস যে বাবুল ভাই খুব প্রয়োজনীয় কিছু আলোচনা নিয়ে আমাদের সামনে আসবেন। বাবুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আমার পরিচয় তো জাহিদ ভাই দিয়েছেন, এই জন্য আমার পরিচয় আমার আর সময় নষ্ট করে লাভ নেই। আমাদের এই অনুষ্ঠান আজকে এমন একটা বিশেষ দিনে আমরা করতেছি। সকালে তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হয়েছে এই জুলাই যোদ্ধা দিনে। সকলকেই আমাদের এন্টারপ্রেনার অ্যান্ড বাঁশ বেত পাটি শিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। শুধু শ্রদ্ধাই না, মন থেকে অন্তর থেকে সবার প্রতি আমাদের দোয়া থাকবে। আজকে এই অনুষ্ঠান যে যেখান থেকে সারা পৃথিবী দেখতেছেন এবং শুনতেছেন, তাদেরও আমাদের এই ফাউন্ডেশনগুলোর পক্ষ থেকে, এন্টারপ্রেনার বাংলাদেশের পক্ষ থেকে এবং বাঁশ বেত পাটি শিল্প পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি শুধু দেখা ও শোনার জন্য। আজকে যে আলোচনা বিষয়বস্তু জাহিদ ভাই একটু আপনাদেরকে কিছুটা হলো উনি আপনাদেরকে বলে গেছে। আমার পক্ষ থেকে যেটা আমি বলতে চাচ্ছি, সহজ ভাষায় বলতে গেলে, পৃথিবী বাতাসে কার্বন ডাই অক্সাইড মতো বাড়ে, জলবায়ু পরিবর্তন ঝুঁকিও তত বাড়ে। তাই বড় বড় শিল্প প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশে এখন তাদের কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা করছে। যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ গাছ লাগিয়ে বা পরিবেশ রক্ষার মাধ্যমে বাতাস থেকে কার্বন শোষণ করতে পারে, তাহলে সেই কাজের জন্য আন্তর্জাতিক বাজারে একটা আর্থিক মূল্য পাওয়া যায়। এই মূল্যকেই বলা হয় কার্বন ক্রেডিট। আপনারা সবাই হয়তো এই ব্যাপারে অবগত আছেন। কার্বন ক্রেডিট শুধু গাছ লাগাই কার্বন ক্রেডিট আমরা নিলাম সেটা না, এর মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে আমাদের রেমিটেন্স আসার সম্ভাবনা বিশাল মার্কেট, খুব বড় বাজার। অর্থাৎ গাছ শুধু অক্সিজেনই দেয় না, ভবিষ্যতে আয়ও দিতে পারে। সবাই রিমেম্বার, এই জিনিসটা মনে রাখবেন। গাছ লাগাইলাম, আমাদের অক্সিজেন দেয়, আলহামদুলিল্লাহ,
সাথে সাথে আমাদের বৈদেশিক মুদ্রাও আমরা উপার্জন করতে পারব। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলা একটি ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, লবণাক্ততা ও বন্যার কারণে প্রতি বছর হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে আমাদের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশাল কৃষি জমি এবং লাখো কৃষক। এই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে আন্তর্জাতিক কার্বন বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে আমাদের সাথে যারা আছেন, আমাদের বোনেরা যারা আছেন, এই কার্বন আমরা তো বলে দিলাম, কিছু উদাহরণ সৃষ্টি করলাম। আমরা গাছ লাগালে কার্বন হলে আমাদের দেশের আয় হবে এবং অক্সিজেন আসবে। আমি সংক্ষিপ্তভাবে এটুকুই বলতে চাচ্ছি, আবার সময় পেলে আলোচনায় আসবো। জাহিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ বাবুল ভাই, আপনি খুব চমৎকার করে আমাদের আলোচনার প্রেক্ষাপট তুলে ধরেছেন এবং বিশ্বাস করি যে আগামীতে আবারও আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, কথা বলা প্রয়োজন। তো আজকে আমাদের যে বাবুল ভাই যে কথা বলছিলেন, আসলে আমাদের একটা জায়গাতে বোধহয় একটু বুঝতে হবে যে এটা বাংলাদেশের জন্য কেন প্রয়োজন। বাংলাদেশের জলবায়ুর সব থেকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটা। এখানে ঘূর্ণিঝড়, তারপরে আপনার নদী ভাঙন, লবণাক্ততা এবং বন্যার কারণে প্রতি বছর হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে আমাদের রয়েছে বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ সুন্দরবন, বিশাল কৃষি জমি এবং লাখো কৃষক। এই সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে বাংলাদেশ আন্তর্জাতিক কার্বন বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং এর থেকে অবশ্যই অবশ্যই কৃষক লাভবান হবে। তো আমি এখন আসলে যেতে চাচ্ছি, আমাদের সাথে যুক্ত আছেন অনেকক্ষণ ধরেই, একদম প্রথম থেকেই যিনি যুক্ত আছেন এবং ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন, কিন্তু তারপরেও আমাদের সাথে উনি সময় দিচ্ছেন, রাস্তাতে আমাদের সাথে ছিলেন। ওনার ডেডিকেশন দেখে আসলে আমি অভিভূত। আমি অনুরোধ করব হাবিবুর রহমান তালুকদার রতন ভাইকে আজকের আলোচনা শুরু করার জন্য। হাবিবুর রহমান রতন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এন্টারপ্রেনার বাংলাদেশ বাস ব্যাচ পাটিশিল্প আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের জাহিদ ভাই। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবুল ইসলাম এবং আমাদের কালাম ভাই এবং আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব পিন্টু ভাই, এবং উপস্থিত আছেন আমাদের আরো বেশ কিছু আমাদের যারা মহিলা যাপুরা আছেন, তাদের নাম সঠিকভাবে জানি না। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমাদের আজকে প্রোগ্রামটা তো অরাজনৈতিক, আমরা রাজনীতির কথা নাই বলি, আমি একটা কথা বলবো, সেটা হলো যে বর্তমান বাংলাদেশে যে অবস্থা, বিভিন্ন কৃষিখাত, এই কৃষিখাতগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ কৃষিখাতগুলিকে খনন করে এই মাছের চাষ করা হইতেছে, মাছের চাষের মাধ্যমেই কৃষিখাত নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। পাশাপাশি যে গাছের যে অবস্থা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত গাছ ছিল, যে গাছগুলি কেটে ফেলা হচ্ছে, বিশেষ করে সুন্দরবনে থেকে আমরা যত জানি অনেক বড় বড় গাছ কাটে ফেলানো হইতেছে, যার কারণে বাংলাদেশে এই যে কার্বন ডাইঅক্সাইড এবং এই যে জলবায়ুর যে পরিবর্তনটা, ধীরে ধীরে কিন্তু হ্রাস পাইতেছে। অতএব আমাদের এই বিষয়গুলি গুরুত্বপূর্ণভাবে আমাদের খেয়াল করতে হবে। আজকে আমাদের এই এন্টারপ্রেনার বাংলাদেশের মাধ্যমে আমি মনে করি আমরা যদি বাংলাদেশের জাতিকে সচেতন করি, তাহলে এই জাতিকে সচেতন করা সম্ভব। আমি মনে করি এই বিষয়গুলি নিয়ে আমাদের বাংলাদেশ সরকারের সাথে এবং আমাদের বেশ কিছু
বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা এই বিষয়গুলো যারা সবসময় কন্ট্রিবিউশন করেন তাদের সাথে আলাপের প্রয়োজন। অন্যথায় এই দেশের অবস্থা আরো ধীরে ধীরে নিচুর দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই সমস্যা শুধু বাংলাদেশই না, বিশ্বের বিভিন্ন জায়গায় এই সমস্যা হইতেছে। তাই মনে করি আমাদের দেশ চিন্তা ভাবনা আমাদেরই করতে হবে, এছাড়া আর বিকল্প উপায় নেই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অনেক ধন্যবাদ আপনাকে রতন ভাই। সত্যিই তো বিষয়গুলো নিয়ে আসলে আমরা যদি আলোচনায় না যাই এবং আলোচনাটাকে যদি আমরা সামনের দিকে না বাড়াই, প্রয়োজনীয় মানুষগুলোর সাথে এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনায় আমরা সূত্রপাত না করি, তাহলে সত্যিকার অর্থে প্রবলেমগুলোকে আমরা আসলে সলভ করতে পারবো। তা আমাদেরকে আসলে প্রবলেম চিহ্নিত করতে হবে এবং এটা সমাধান করতে হবে। এই সরকারের অনেক ভালো উদ্যোগ নিয়ে সামনে এগোচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজে কার্বন ক্রেডিটের কথা বলেছেন এবং এই জায়গাটাকে উনি আসলে খুব আন্তরিকভাবে দেখতে চাই। উনি আন্তরিকভাবে এই জায়গাটাকে ধারণ করতে চান এবং সামনে এগিয়ে নিতে চান। সুতরাং আমাদের এই বিষয়টাকে সামনে নিতে হবে এবং কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি এখন অনুরোধ করব নাসিমা আপু, নাসিমা খানম, আপনাকে আনমিউট করতে হবে। আনমিউট করে যদি আপনি আপনার বক্তব্য শুরু করেন, দ্যাট উইল বি বেটার। জি, আপনার সময় শুরু হচ্ছে এখন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আর জাহিদ ভাই এবং বাবুল ভাই, সবাইকে আমার আন্তরিকভাবে সালাম ও শ্রদ্ধা আমাকে এই অনুষ্ঠানে জয়েন করার জন্য। আমি নাসিমা খানম। আমার পরিচয় তো বাবুল ভাই দিয়ে দিয়েছেন আগে, এত বলার কিছু নাই। তো আমি মনে করি আমাদের বাঁশ, বেত ও পাটের শিল্প যে ফাউন্ডেশনটা আছে, এর সঙ্গে আমার প্রথম পরিচয় আবুল কালাম আজাদ ভাইয়ের সঙ্গে। তো ভাইয়ের সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পেরেছি এই ফাউন্ডেশন সম্বন্ধে। তো আমার খুব ভালো লেগেছে। তো আমি আজকে যে আলোচনাটা গাছ লাগানো নিয়ে, আমাদের তেভাগা গাছ লাগানোর কথাটা শুনলাম, এটা আমি আসলে বুঝতাম না বিষয়টা কি, তেভাগাটা কি বুঝতাম না। পরে অবশ্য কালাম ভাইয়ের সঙ্গে কথা বলে জেনেছি বিষয়টা। তো খুব লাভবান। এখানে শুধু গাছ লাগালে যে আমরা অক্সিজেন পাবো এমনটা না, অক্সিজেন তো পাবোই, এখানে আমরা যদি ফলজ গাছ লাগাই সেখানে ফল পাবো, সেই ফল থেকে আমরা অর্থ আয় করতে পারবো। আবার আমরা গাছ যখন গাছটা আমরা পরিপক্ক হবে, বড় হবে, তখন গাছটা আমরা বিক্রি করেও সেখান থেকে কিছু অর্থ পেতে পারি। তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা জলবায়ু নিয়ে কাজ করছি, যদি কখনো আমরা একটা গাছ কাটি, অবশ্যই আমাকে 5টা গাছ লাগাতে হবে। তাহলে মনে হয় যে আমরা কার্বন ডাই অক্সাইডও পাবো বা অর্থনৈতিক দিক থেকেও আমরা আয় করতে পারবো। এই বলে আমি সবাইকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আপনার, যদিও আপনি বলছেন আপনার আলোচনা শেষ, কিন্তু আমি আলোচনাটা শেষ করতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। আপনার এলাকাতে আপনি কিভাবে আসলে এই উদ্যোগটাকে এগিয়ে নিতে চান? আপনার কি কোনো প্ল্যান আছে? কি চিন্তা করছেন, কিংবা কিভাবে সম্ভব গাছ লাগানোর ব্যাপারে? জি, আমি মনে করি আমার এলাকায় তো প্রাইমারি স্কুল আছে অনেক। আমার কালাইখানাতে কতগুলো আছে, কত স্কুল? কালাইখানাতে প্রাইমারি স্কুল কতগুলো জানি? আমাদের কালাইখানাতে আমার বৌমা আমাকে হেল্প করলো। আমার বৌমা প্রাইমারিতে জব করেন, এই জন্য আমার বেশি ভালো লাগে। তো আমাদের কালাইখানাতে 54টা প্রাইমারি স্কুল আছে। আমি চাইলে, যদি আমাকে সহযোগিতা করেন, আমি চাইলে প্রতিটা স্কুলে আমি গিয়ে গাছ লাগানোর সহযোগিতা করতে পারবো। এটুকু আমি আশা রাখি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই পজিটিভ চিন্তা এবং পজিটিভ ভাবনাকে
সামনে নিয়ে যাওয়ার জায়গাটা তৈরি হোক, সেই সাধুবাদ জানাচ্ছি, সেই আকাঙ্ক্ষা রাখছি, এবং এবং আপনার সাথে আবারও কথা হবে নিশ্চয়ই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কথা বলতে চাচ্ছি এখন উম্মে হানি আপার সাথে। আপনি একটু আপনাকে আনমিউট করেন। সরি জাহিদ ভাই, আমি ওই উম্মে হানি আপার পরিচয়টা দিতে পারিনি। আপু যদি নিজে পরিচয়টা দেন আমাদেরকে প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ উম্মে হানি চায়না, জ্যোতি নারী উন্নয়ন সংস্থা মেহেরপুর। আমি পাট শিল্প এবং এখানকার উপস্থিত বাবুল ভাই এবং কালাম ভাই, ওনাদেরকে ধন্যবাদ যে আমাকে জুমে কথা বলার জন্য। তা আমার যে প্রত্যাশা, আমি এখানে গাছ লাগানো, বলবেন যে গাছ আমাদের সম্পদ। শুধু গাছ লাগালে আমরা শুধুমাত্র গাছে কার্বন ডাই অক্সাইডই না, আমরা হচ্ছে গাছে যেমন তাল গাছ, খেজুর গাছ, এইগুলো আমাদের বজ্রপাত থেকেও রক্ষা করে। যে কৃষকরা এর উপরে আপনার কি বলবো, কৃষকরা হচ্ছে মাঠে যখন যায় তখন বজ্রপাত হলে একটা কৃষক মারা যায়। তাহলে এই যে তাল গাছ, আমাদের এলাকায় যদি তাল গাছ, খেজুর গাছ, নারিকেলের গাছ এগুলো করি, তাহলে আমরা রস পাবো, তারপরে হলো বজ্রপাত থেকে রক্ষা পাবো, কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে গাছে থেকে, শুধুমাত্র গাছ আমাদের একদিক থেকে বাঁচায় না, গাছ আমাদের বড় সম্পদ। তবে আমার অনুরোধ আপনাদের কাছে যে আমাদের সহযোগিতা যদি করেন, তাহলে আমার মেহেরপুর জেলায় স্কুল প্লাস হচ্ছে যে রাস্তা, এই মাঠ, সমস্ত জায়গায় আমি যদি সহযোগিতা পাই, তাহলে এই এলাকায় আমি কাজ করতে পারবো। যেহেতু আমার সংগঠনে অনেক মেয়েরা গাছ লাগানোই না, হাতের কাজ, বিভিন্ন কাজ করছে, এদের নিয়ে আমি অনেক আগাতে পারবো। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনার সংক্ষিপ্ত বক্তব্যটাকে আরেকটু আপনার সাথে আলোচনায় যে আরেকটু দীর্ঘ করতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। আচ্ছা, ঠিক আছে স্যার। সেটা হলো যে আপনার মেহেরপুর সম্পর্কে আমি অনেক জানি। মেহেরপুরের সরকারি কলেজ থেকে আমি লেখাপড়া করেছি। আমি ওখানে, আমার অনেক বন্ধু আছে। জাহাঙ্গীর আমার খুব ক্লোজ ফ্রেন্ড, যে আপনার মাসুদ অরুণ ভাই, আমরা একসাথে পলিটিক্স করেছি, রাজনীতি করেছি। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে আমি আসলে আপনাকে বলবো যে যদি কোনো আপনার উদ্যোগটাকে সামনে এগিয়ে নিতে যদি মনে হয় যে এদের সম্পৃক্ততা প্রয়োজন আছে, সেটাও আমি এখানে বসেই করতে পারবো। আপনাকে সব ধরনের সহযোগিতা জায়গাটা আমরা আসলে তৈরি করে যদি দিই, সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে এগিয়ে নেবেন? আমি প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ আছে, এখানে উপজেলা আছে, তারপরে অন্যান্য মানে গণ্যমান্য ব্যক্তি, প্লাস হচ্ছে যে স্কুলের শিক্ষকদের, সকলকে মিলে এখানকার মানে স্থানীয়, বলবেন যে সমস্ত ধরনের নিয়ে আমি হচ্ছে আগাতে পারবো। আমার বিশ্বাস যে আমি আগায় যেতে পারবো। এনি আরো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আপাতত এই পর্যন্তই আমরা আজকের আলোচনাটাকে করি, শেষ মানে ইতি টানি। আপনার সাথে নিশ্চয়ই আবার আমরা কথা বলবো এবং আপনার সাথে বসবো। কথা তো বলতে হবে। অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। কথা বলতে হবে। দর্শক, আমরা এই মুহূর্তে আমরা যেতে চাচ্ছি সাদিকুন নেসা।
আপনার বক্তব্য যদি আপনার মতো করে আলোচনাটাকে যদি এগিয়ে নেন। আসসালামু আলাইকুম। আমি মাঝখানে একটু অফ হয়ে গেছিলাম, কারণ হচ্ছে আমার ফোনটা একটু ডিস্টার্ব দিচ্ছিল। হ্যাঁ, জি নেটের সমস্যা আছে, সেজন্য জি দুঃখিত। হ্যাঁ, আমি হচ্ছে আমি চাইনাপা, ওই যে উত্থানি চাইনাপা, আমরা সবাই মেহেরপুরে একসাথে। আরেকজন আছেন আবুল কালাম, চেনেন, শারমিন আক্তার। এখানে দেখা যাচ্ছে না, তাহলে হবে না। ভাবে সবাই কাজ করি এখানে। হ্যাঁ, আমরা প্রত্যেক বছর এখানে গাছ লাগাই। হ্যাঁ, এই বর্ষার সময় বন বিভাগ থেকে কিছু চারা সহযোগিতা নিয়ে ওগুলো আমরা লাগাই, এখানে গাছগুলো রোপণ করি। এবং এইভাবে আমরা একটু নিজেদের মতন করে আগায় যেতে চাচ্ছি। আর আপনাদের সহযোগিতা পেলে হয়তো আর একটু আমরা হচ্ছে আগায় যাব। এই তো, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব পজিটিভ ভাবে আলোচনাটাকে শুরু করলেন এবং আপনি আশাবাদ দিলেন যে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এবং আপনার সহযোগিতা এবং আপনাকে যেমন সহযোগিতা করব আমরা, আপনার সহযোগিতাও আমাদের প্রয়োজন হবে। সেই জায়গা থেকে আপনাকে যদি ধরেন, আমাদের জায়গা থেকে যদি আপনাদেরকে সহযোগিতা জায়গাটা তৈরি করে দিই, সেক্ষেত্রে কতটুকু অ্যাগ্রেসিভলি আপনি বিষয়টা নিয়ে আগাতে পারবেন এবং কোন ধরনের সহযোগিতা আসলে আপনার প্রয়োজন হবে। করছি আমাদের মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, তারপর বিভিন্ন জায়গা থেকে আমরা রেজিস্ট্রেশন করে হচ্ছে আমরা এই কাজগুলোই করে যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমরা কাজগুলো একটু ভালোভাবে করতে পারবো। সরকার সহযোগিতা পেলে আরেকটু আমরা ওইভাবে, যাই হোক, আমাদের নিজেদের উদ্যোগে আমরা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে ওকে, আমি এখন রিকোয়েস্ট করতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন, আপনি রিয়েলমি 30 বলছেন, এই ফোন থেকে আপনি যুক্ত হয়েছেন। আপনার নামটা একটু কাইন্ডলি বলেন। আপনি আনমিউট করে আমাদের সাথে কথা বলা শুরু করেন, আনমিউট করে নেন। আপনি সম্ভবত ত্রিশাল থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনাকে তো দেখা যাচ্ছে না। এই দেখা যাচ্ছে না বলে? দেখা যাচ্ছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ জি, আচ্ছা, আপনার নামটা বলেন। আমার নাম আফরোজা বেগম শিউলি। ওকে শিউলি আপা, আপনাকে অনুরোধ করব আপনার জায়গা থেকে আপনার উদ্যোগটা নিয়ে আলোচনা করতে, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আফরোজা বেগম শিউলি, ময়মনসিংহ বিভাগের কোঅর্ডিনেটর হিসাবে বাঁশবেত পাটি শিল্প ফাউন্ডেশনে বর্তমানে আপনার কালাম মাথাটা ভাইয়ের একটু মাধ্যমে- উপরে, আপনার মাথাটা উপরে তুলেন, আপনার তো মুখ ঢেকে যাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। কালাম ভাইয়ের মাধ্যমে যুক্ত হয়েছি এবং আমি চারা রোপণ করেছি এবং ওই দিন আমি অংশগ্রহণ করেছিলাম। জি, আপনি সামনে আপনার উদ্যোগটাকে কিভাবে এগোতে চান? আপনার এলাকাতে আপনার সাথে কতজন নারী উদ্যোক্তা কাজ করছেন? আমার সাথে বর্তমানে আপনার 30 প্লাস নারী উদ্যোক্তা মানে বর্তমানে রানিং আছে। তারা কি আর- সবাই গাছ লাগানোর বিষয়ে আগ্রহী? গাছ লাগানোর বিষয়ে আগ্রহী এবং অন্যান্য আরো হস্তশিল্প, কুটির শিল্প, এইসব মানে এগুলো নিয়ে কাজ করতেছি আমরা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার কথা। তাহলে আমরা আবারও নিশ্চয়ই আলোচনা করব, আবারও বসবো, আমরা কথা বলবো। ভালো থাকবেন আপনি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমাদের আলোচনাটা প্রায় শেষের পথে। আমরা এখন আমাদের সাথে যুক্ত আছেন সৈয়দ আলমগীর স্যার। আমরা ওনাকে আসলে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে গেলে আসলে সারা রাত কেটে যাবে, কিন্তু পরিচয় দেওয়ার জায়গাটা শেষ হবে না। সৈয়দ আলমগীর স্যার, আপনার মাননীয় চেয়ারপারসন বিএনপির উপদেষ্টা
এবং উনি একজন কর্পোরেট ব্যক্তিত্ব। হালাল কনসেপ্টটাকে উনি সারা বিশ্বের কাছে জনপ্রিয় করেছেন। তো ওনার মতো একজন গুণী মানুষকে আমরা সাথে পেয়ে আমরা বিশ্বাস করি যে সাধারণ মানুষ যারা সত্যিকার অর্থে যাদের জন্য আসলে উপকারের জায়গাটা এখন পৌঁছে দেওয়া দরকার, কৃষক শ্রেণী, ওনার মাধ্যমে আমরা কৃষক শ্রেণীর কাছে এই ইনিশিয়েটিভগুলোকে পৌঁছে দেওয়ার একটা জায়গা তৈরি করতে চাই। আমি অনুরোধ করব সৈয়দ আলমগীর স্যারকে আপনার বক্তব্য দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা আলোচনা সভায় উপস্থিত হয়েছে সবার জন্য আমার সালাম, শুভেচ্ছা। আজকে আমি একটু প্রচলিত কথার বাইরে কথা বলতে চাই। এতদিন আমরা জানতাম যে গাছ কেটে কাঠ বেচে টাকা পাওয়া যায়, কিন্তু আজকে নতুন বাংলাদেশে দাঁড়িয়ে বলছি বৃক্ষ না কেটে বরং বৃক্ষরোপণ করেন এবং পরিচর্যার মাধ্যমে সেই বৃক্ষ বাঁচিয়ে রাখার মাধ্যমে কৃষক লাভবান হতে পারবে। আগে আপনার মনে আছে যে 1979 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একটি বাড়ি একটি গাছ সবুজায়নের অঙ্গীকার হিসেবে ডাক দিলেন। এ সময় অনেকে ভেবেছিলেন যে এটা নিছক একটা স্লোগান, কিন্তু স্লোগানের দর্শন ছিল অনেক তাৎপর্যপূর্ণ। গ্রামের মানুষের স্বনির্ভরতা, কৃষকের স্থায়ী অর্থনৈতিক নিরাপত্তার জন্যই উনি এই ডাকটা দিয়েছিলেন। আজকে সেই শহীদ জিয়াউর রহমান সাহেবের পুত্র এবং আমাদের বেগম খালেদা জিয়ারও পুত্র তারেক রহমান সাহেব এখানে এসে দায়িত্ব নিয়েই কিন্তু আজকে 5 মাস হলো তিনি সেই শহীদ জিয়ার দূরদর্শিতাকে আবার কাজে লেগেছেন এবং এখন তিনি একটা বিশাল সংখ্যার গাছ রোপণ করার পরিকল্পনা নিয়েছেন সারা দেশব্যাপী 5 বছরের মধ্যে। এবং তিনি শতাব্দীর সবচেয়ে বড় লাভজনক মডেল এটা রূপ দিয়েছেন আমার মতে। গাছ লাগানো শুধু একটা সামাজিক দায়িত্ব না, এটা এখন প্রতিযোগিতামূলক একটা ব্যবসা এবং এটা জলবায়ু অর্থনীতির মূল একটা হবে আমাদের কৃষকরা। এখন দেখেন আগে যেটা হতো গাছ লাগানো, আম গাছ, কাঁঠাল গাছ, কোনো গাছ, এটা গাছ লাগালেই হতো না, এখন কিন্তু এইটা হইলে হবে না। মানুষকে একটু মানে কোন গাছটা লাগাইলে সে ভালো মূল্যায়িত হবে, তার জন্য সুবিধা হবে, দীর্ঘমেয়াদী সুবিধা পাবে, সেটি তার চিন্তা করা উচিত। এখন প্রতিযোগিতামূলক ভাবে বৃক্ষরোপণ করতে হবে যাতে করে সে ভালো করতে পারে। দেখেন গাছ থেকে কি না হয়, কাঠ হয়, সেই কাঠ থেকে আবার পেপার হয়, অনেক কিছু হয়। এটা একটা শক্তিশালী লিঙ্কিং আছে ইন্ডাস্ট্রির সঙ্গে। তো এই জিনিসটা কিন্তু এখন এটাকে একটা অনুধাবনের মধ্যে আনতে হবে। এখন দেখেন, এটা আমি বলতে চাচ্ছিলাম যে সরকার 25 কোটি বৃক্ষরোপণ করবে পরিকল্পনা নিয়েছে এবং এটা গ্রিন ইকোনমি করার পরিকল্পনা নিয়েছে। তো এখন এইগুলোতে আমাদেরকে কিন্তু অংশগ্রহণ করতে হচ্ছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বিশাল অর্থনৈতিক সম্ভাবনার সুফল কৃষকের হাতে পৌঁছাবে কিভাবে। তো আমি এফএমসিজি খাতে অনেকদিন যাবত অভিজ্ঞতা আমার, সে থেকে আমি বলতে পারি যে এই সমস্ত একটা সাপ্লাই চেনের মাধ্যমে যে কোনো উদ্যোগেই সফল হতে পারে। যেমন ধরেন আমরা এখন প্রত্যন্ত মুদি দোকানে পণ্য পৌঁছে দিই, ঠিক সেইভাবেই কোনো মধ্যস্বত্ব ছাড়াই কার্বন ক্রেডিটের টাকা সরাসরি কৃষকের মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। এর পাশাপাশি আমাদের সুন্দরবন আর উপকূলীয় ম্যানগ্রোভ বনায়নের দিকে, যাকে আমরা বলছি ব্লু কার্বন, তো সাধারণ বনের তুলনায় ম্যানগ্রোভ বন 4 থেকে 10 গুণ বেশি কার্বন ধরে রাখতে পারে। উপকূলীয় মানুষকে এই সংরক্ষণের সাথে যদি যুক্ত করা যায় তাহলে আন্তর্জাতিক কার্বন তহবিল থেকে তারা সরাসরি লাভবান হবেন এবং কাঠ বা গুলপাতা কাটার উপরে তাদের নির্ভরশীলতা কমে যাবে আর সুন্দরবন থাকবে চিরসবুজ। আমরা অল্টারনেটিভ ওয়েটিং এন্ড ড্রাইং
সবুজ অর্থনীতির এই যাত্রায় যে প্রচলিত নিয়মে ধান চাষের সময় জমিতে থাকা পানি প্রচুর ক্ষতিকর মিথেন গ্যাস বের হয়। এর সমাধানে আমরা এডব্লিউডি বা অল্টারনেটিভ ওয়েটিং এন্ড ড্রাইং জমি পর্যায়ক্রমে ভেজানো ও শুকানোর প্রযুক্তির উপরে জোর দিতে পারি। তো আমাদের এই সবগুলোই কিন্তু আমাদের ভাবে আমরা যদি আগাই, এই সমস্ত কথাগুলো যদি আমরা সঠিকভাবে করি এবং বনায়ন করি, তাহলে কিন্তু আমরা অনেক লাভবান হব। এই জন্যই আমার বক্তব্য হলো যে আমরা এই সরকার যে পরিকল্পনাটা নিয়েছে, এটা কোনো খারাপ পরিকল্পনা নেয় নাই। গাছ তো কাটতে বলে নাই, গাছ লাগাইতে বলছে, এবং সরকার নিজ উদ্যোগে কিন্তু লাগাইতে বলতেছে। গভর্নমেন্ট উইল হেল্প। সে আমাদের এই উদ্যোগটাকে আমরা সাফল্যমণ্ডিত করি। তাছাড়াও এডব্লিউপি যেটা বলা হয়েছে, বা এই যে বিভিন্ন কার্বন এই যে সুন্দরবনের ম্যানগ্রোভের মধ্যে কার্বন আটকে রাখা, এইগুলো যদি আমরা করে বিশ্ব থেকে আমরা অর্থনৈতিক ভাবে সফল হতে পারি। এই ছিল আমার বক্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ জাহিদ সাহেব আমাকে আজকের এই সুযোগ দেওয়ার জন্য। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। যদি আমি একটা ডিনারে আছি, তবু আমি আপনার এটাকে ডিনাই করতে পারি নাই। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আবার আপনার সাথে কথা হবে। ভালো থাকবেন। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এখন আবার বাবুল ভাইয়ের কাছে ফিরে যেতে চাচ্ছি। বাবুল ভাই, আলোচনাটা আসলে খুব চমৎকার একটা জায়গায় গেছে। আমরা আসলে যে জায়গাটা নিয়ে আসলে ভাবছি, এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জায়গা, এবং আগামীতে এই বিষয়টা একটা বিশাল জায়গা দিবে। আপনি দেখেন, আজ একজন কৃষক ধান, সবজি কিংবা ফল বিক্রি করে আয় করে। ভবিষ্যতে যদি কার্বন ক্রেডিট চালু হয়, তাহলে তিনি এই জমির থেকে আরেকটি আয়ের জায়গা তৈরি করতে পারবেন। যেমন গাছ লাগানো, ম্যানগ্রোভ রক্ষা করা, পরিবেশ বান্ধব কৃষি করা, কম পানি ব্যবহার করে ধান চাষ করা। এসব কাজের মাধ্যমে কার্বন নিঃসরণ কমলে আন্তর্জাতিক বাজারে তার মূল্য পাওয়া যাবে। অর্থাৎ একটি জমি থেকে দুই ধরনের আসলে একটা জমি থেকে দুই ধরনের আয় জায়গা তৈরি হবে, আয়ের উৎস তৈরি হবে। এবং এইটাকে আমরা যদি খুব চমৎকারভাবে সামনে এগোতে পারি, নিয়ে যেতে পারি, দেশ আসলে খুব অসাধারণ একটা জায়গা তৈরি করবে। আপনি দেখেন, আলমগীর স্যার যে বিষয়টা বলে গেলেন, এডব্লিউডি, ধান চাষে কিন্তু পানি লাগে, এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন। কিন্তু এডব্লিউডি, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, এই সিস্টেমটা কি? এই পদ্ধতিতে সব সময় জমিতে পানি রাখার প্রয়োজন হয় না, যখন প্রয়োজন তখন আপনি রাখবেন। ফলে পানি কম লাগবে, সেচ খরচ কমে যাবে, এবং পরিবেশের ক্ষতিও কম হবে। এই ধরনের কৃষি পদ্ধতি ভবিষ্যতে কার্বন ক্রেডিট প্রকল্পের অংশ হতে পারে। এটা সম্ভব, এটা খুবই সম্ভব। তবে বাংলাদেশে এটি কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে এখন পর্যন্ত আসলে অত ব্যাপকভাবে পলিসিটা ডেভেলপ করে নাই। তাহলে আমাদের উচিত কি হবে? এটা নিয়ে একটা পলিসির জায়গা তৈরি করা। তার মানে আমাদের নেক্সট মিটিংগুলা, আলোচনাগুলা পলিসি ডেভেলপমেন্টের দিকে হাঁটতে হবে। আলোচনাটা সম্পৃক্ত হতে হবে, আলোচনাটাকে কার্যকরী এবং প্রয়োজন সরকারের কাছে এই আলোচনাটা পৌঁছে দেওয়ার একটা জায়গা তৈরি করতে হবে। আপনি কি বলেন? জি জাহিদ ভাই, আপনার সাথে আমি প্রতিটা অক্ষরে সহমত প্রকাশ করলাম এবং করছি। আমাদের প্ল্যানটা কি, আমরা কি করতে চাচ্ছি এবং কেন। তো আমি এই পরিপ্রেক্ষিতে একটু ধারণা দিচ্ছি
এই গাছের থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, কার্বন ডাই পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমরা কি পাচ্ছি এটা আমাদের অনেকের মাথায় নাই। আমরা ভাবছি যে গাছ রোপণ করলাম, গাছ বড় হলো, এটা কাজটা কি? এটা শুধু তাই না, এটাতে রেমিটেন্স, যোদ্ধাদের মতন একটা রেমিটেন্স আসবে, এইটা কি আমাদের কারোর মাথায় আছে? অবশ্যই না। আমার মনে হয় যদি তাই হতো, একটা বাচ্চা লালন পালন করে আমরা বিদেশে পাঠাই দিই, যখন সাবালক হয় তদ্রুপ একটা গাছ যখন সাবালক হবে, ওই গাছের বিনিময়ে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। এই আমি যেহেতু বহুদিন যাবৎ প্রবাসে, আমার চিন্তাধারা এটুকুই যে আমরা বাংলাদেশকে শুধু রেমিটেন্স কাজ করে টাকা ইনকাম করে পাঠাচ্ছি তাই না, সাথে সাথে আমরা বাংলাদেশকে আরেকটা জিনিস আমরা দিতে চাচ্ছি গাছের বিনিময়ে। এই গাছ দিয়ে যেটা বললেন আমাদের শ্রদ্ধেয় আলমগীর ভাই, উনি যে কথা বললেন তার সাথে আমি একমত। দেখেন, এই গাছের বিনিময়ে কত কিছু প্রোডাক্ট তৈরি হয়। আমাদের এই যে কাপড়, এই কাপড়গুলো কিন্তু গাছের মাধ্যমে তৈরি হয়। সেটা কিভাবে হয় সেটা পরের সঙ্গে জি বাবুল ভাই, আমরা আসলে একটু সংক্ষেপ করতে চাচ্ছি, আমাদের একটু আলোচনাটা সংক্ষেপে নিয়ে যেতে চাচ্ছি। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। জি, আমাদের আলোচনায় এটি আমি বলতে চাচ্ছি, গাছের বিনিময়ে আমাদের দেশের উন্নত এবং সাথে সাথে আমাদের উপার্জন হবে, এটুকুই আমার। জি, অনেক ধন্যবাদ আপনাকে সকলকে ধন্যবাদ আপনাদেরকে। জি, আমি আবারও রতন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। রতন ভাই যদি একটু সময় দেন, আপনি একটু আনমিউট করে। রতন ভাই, আমি আপনার সাথে আসলে একটু কথা বলতে চাচ্ছি। আজকের আলোচনাটা আপনি নিশ্চয়ই বুঝেছেন যে আমরা কোন দিকে আসলে টার্ন করতে চাচ্ছি। সেই জায়গা থেকে ধরেন, আপনার জায়গা থেকে, আপনি যেহেতু সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং রাজনীতির ঊর্ধ্বে কিছু নয়, রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে পৃথিবীর কোনো কিছু সম্পন্ন হয় না। সেই জায়গা থেকে এই উদ্যোগটাকে সামনে নিয়ে যেতে আপনি কোন ধরনের ভূমিকা আসলে রাখতে পারবেন বলে আপনি মনে করেন? এখানে বাবুল ভাই আছেন, আমার বড় ভাই। বেসিক্যালি বাবুল ভাই আমার সম্বন্ধে অলমোস্ট কম বেশি জানে, সব না জানলে 50% জানেন আর কি। তা আমি মনে করি বাবুল ভাই যেভাবে বলবেন আমি সেভাবে পারবো। জীবন তো আসলে ব্যবসা বাণিজ্য করছি, আবার রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, পাশাপাশি জনগণের খেয়ালত করি। তার মানে তো আপনার কাছে আমরা যে বিষয়টা নিয়ে আজকে এসেছি, জনগণের সরাসরি খেদমত করার সব থেকে বড় মাধ্যম এটা। আপনার একটা উদ্যোগ আপনার এলাকার কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য একটা বড় ভূমিকা রাখতে পারবে। সুতরাং আমার মনে হয় এই জায়গাটাকে এই জায়গাটাকে সামনে এগিয়ে নিতে সার্বিকভাবে আপনি আমাদের সাথে সম্পৃক্ততার জায়গা থাকবেন, বিশ্বাস থাকলো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আবারও কথা হবে আপনার সাথে। জি, আমরা শেষের দিকে চলে এসেছি। তার আগে আমি একটু যেতে চাচ্ছি আমাদের কালাম ভাইয়ের কাছে। কালাম ভাই, আপনি একটু আনমিউট করে নেন, আমি একটু কথা বলি। কালাম ভাই, আজকের আলোচনাটাকে আসলে গতিশীলতার একটা জায়গায় নিয়ে আজকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে আপনার প্রতি কৃতজ্ঞতা, এবং আমি বিশ্বাস করি আপনার এই উদ্যোগটাকে খুব প্রয়োজনীয় একটা জায়গা তৈরি করতে সবাই সহযোগিতা করবে, এবং সেই বিষয়টা নিয়ে, এমন একটা বিষয় নিয়ে আপনি কাজ করছেন যা আসলে সাধারণ মানুষের এবং দেশের জন্য মঙ্গলজনক। আপনাকে আসলে শুধু এইটুকুই বলবো যে ধন্যবাদ, কৃতজ্ঞতা। জি, আপনি 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 যদি কিছু বলতে চান বলতে পারেন। ধন্যবাদ। আসলে কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। আমি কিন্তু আড়াল থেকে
আপনাদেরকে একটু নাড়াচাড়া দিচ্ছি, আর আপনারা সামগ্রিক কাজগুলো নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ইনশাল্লাহ এটাই আমার বড় সফলতা। এই যে আজকে আমাদের নারী উদ্যোক্তা, আমার বোনেরা আসছেন, আমার ভাইরা আসছেন, সবাই আমাদের কিন্তু দক্ষ কর্মী, বুঝলেন? এই যে আপনাদের নির্দেশনাগুলো জাতি শুনতে বাধ্য হবে এবং এটা আরো উপরের দিকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবে। এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। আমার এটুকু পরিশ্রম যে অন্তপক্ষে সার্থক হয়, তার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের অংশীদারিত্বে আমরা একটা বৃত্তভিত্তিক বাংলাদেশ গড়ব। এবং আমরা যে এখন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক কাজ শুরু করেছি, আমাদের যেমন কি স্টুলি আপা, উনিও বৃক্ষরোপণ করছে, উনি বলেছেন। এমন আরো অনেকেই বৃক্ষরোপণ করছেন এবং আগামীতে যারা আসবেন তারা বৃক্ষরোপণ করবেন। এইখানে আমাদের সকলের অবদান থাকবে, এই বলেই আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি আমাদের নারী উদ্যোক্তা বোনদের ভিতর থেকে একজনকে একটু বেছে নিতে চাচ্ছি। নাসিমা আপাকে আমি একটু আনতে চাচ্ছি। আপনি একটু আনমিউট করেন। নাসিমা আপা, আমি আসলে আপনার কাছে আজকের সামগ্রিক যে আলোচনা, এই আলোচনা থেকে আপনার উপলব্ধি কি আমরা জানতে চাই। আপনি সব এখানে উপস্থিত সব আমাদের বোনদের প্রতিনিধিত্ব করছেন। ধন্যবাদ আপনাকে। তো জাতীয় যে জুমে প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগলো, আর আমরা অনেক কিছু জানতে পারলাম। আমি তো ভাবতাম যে গাছ থেকে শুধু অক্সিজেন আর ফলমূল পাবো আর কাঠ বিক্রি করে টাকা পাবো, কিন্তু না, কাঠ থেকে যে কাগজ হয় এটা আমার জানা ছিল, এই মুহূর্তে মনে ছিল না। বাবুল ভাই বললেন সুতাও তৈরি হয়। আসলে আমরা অনেক কিছু অজানা। আমরা যখন যে কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারলে নতুন নতুন কিছু একটা জানতে পারবো। বা এগুলো আমরা যে সংগঠন করি, আমার একটা সংগঠন আছে, যুব উন্নয়ন থেকে রেজিস্ট্রেশন করা, আবার মহিলা বিষয় থেকে রেজিস্ট্রেশন করা, মাদায় নূর মহিলা উন্নয়ন সংস্থা, যুব কল্যাণ সংস্থা। এগুলোতে আমি এই কথাগুলো, এই নিউজগুলো তাদেরকে প্রচার দিতে পারবো এবং তাদের কাছে আমি বলতে পারবো যে আমরা গাছ লাগাই কি উপকৃত হতে পারবো, এই নিউজটা প্রচার দিতে পারবো। আমার খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা। আমরা আগামীতে এরকম আরো দীর্ঘ সময় নিয়ে মিটিংগুলি করতে চাই। আপনার এলাকাতে আপনার কৃষকদের প্রতি আপনার একটা দায়বদ্ধতা কি আছে আসলে? তাহলে বিশেষ করে নারীদের প্রতি আমার দায়বদ্ধতা বেশি। নারীদের প্রতি, নারী কৃষক, নারী উদ্যোক্তা, এদের প্রতি আমার দায়বদ্ধতা বেশি। আমার সংগঠনে যে 32 জন নারী আছে যারা আমাদের এখনো কানেক্টেড, আমরা 52 জন নারী সংস্থাটা শুরু করেছিলাম। তো অনেকে ঝরে পড়ে গেছে, অনেকে বৃদ্ধ হয়ে গেছে, অনেকে মারা গেছেন। এখন 32 জন আছেন। এদের মধ্যে আমাদের অনেকে নকশি কাঁথার প্রজেক্ট নিয়ে কাজ করে, উলের সীতার কুশি কাঁটা দিয়ে পাপড় তৈরি করার কাজ করেন। আবার আমিও এমনিতে পোশাক তৈরি ট্রেনার, যুব উন্নয়ন থেকে ইউনিয়ন পর্যায়ে ট্রেনিংগুলো দিই। আবার তাছাড়া আমারও নিজস্ব একটা টেলার্স এবং ট্রেনিং সেন্টার আছে ব্যক্তিগতভাবে। সেখানে আমি যখন অনুদান পাই, সেই অনুদানের টাকা দিয়ে আমি বছরে 2 বার প্রশিক্ষণ দেওয়াই অসহায় মেয়েদেরকে খুঁজে খুঁজে বের করে। অসাধারণ। আপনারা নিশ্চয়ই আমরা উদ্যোগগুলো আপনার এলাকায় এগিয়ে নিতে আপনি সার্বিকভাবে বিষয়টা নিয়ে কাজ করার একটা জায়গা তৈরি করবেন, সেই বিশ্বাস রাখছি এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আমাদের আসলে আলোচনাটা শেষ করতে হবে। অনেকটা সময় নিয়ে সবাই অপেক্ষা করছে, আলোচনা শোনার চেষ্টা করছে, শুনছে। আমরা একটু প্রয়োজনীয় কথা কিছু বলতে চাই, কিছু প্রয়োজনীয় কথা বলতে চাই। আমাদেরকে কিছু বিষয় আসলে একটু জানতে হবে। কার্বন ক্রেডিট কিন্তু
খুব সহজ বিষয় না। এটা ডিজিটালি আপনার প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে লিপিবদ্ধ করতে হবে, এবং সেই ইনফরমেশনের বেসিসেই কিন্তু বাইরে থেকে আপনার কাছে টাকা আসবে। এটা যদি খুব সহজে বলি, এখানে সরকারের কিন্তু একটা অনেক বড় ভূমিকা আছে। এবং এই ধরনের প্রকল্প, আপনি একটু আনমিউট করে দেন, এই ধরনের প্রকল্প বাস্তবায়নে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় কৃষকদের সংগঠন গড়ে তোলা, বন এবং পরিবেশ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করা, নূতন এবং পুরাতন ম্যানগ্রোভ এলাকা মূল্যায়ন করা এবং সম্ভাব্য কৃষি জমির চিহ্নিত করে কাজগুলোকে এগিয়ে নেওয়া, এই জায়গাটায় আসলে সরকারের ভূমিকা রাখাটা খুব জরুরি। আপনাদের সামনে সম্ভাবনা জায়গাগুলো কোথায়? বাংলাদেশ যদি সঠিকভাবে পরিকল্পনা করে প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কার্বন ক্রেডিট ব্যবস্থা গড়ে তোলা যায়, সহযোগিতা আন্তর্জাতিক বাংলাদেশ যদি সঠিক পরিকল্পনা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কার্বন ক্রেডিট ব্যবস্থা গড়ে তোলা যায়, তাহলে কয়েকটি বড় পরিবর্তন আসতে পারে। কৃষকের নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে, উপকূলীয় এলাকায় আরো বেশি গাছ লাগানো হবে, সুন্দরবন সংরক্ষণে অর্থনৈতিক প্রণোদনা তৈরি হবে, বিদেশি জলবায়ু বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে, দেশের সবুজ অর্থনীতি আরো শক্তিশালী হবে। এক সময় গাছ লাগানো ছিল শুধু পরিবেশ রক্ষার দায়িত্ব, এখন সেই গাছ হতে পারে অর্থনৈতিক সম্পদ। যদিও বাংলাদেশে কার্বন ক্রেডিট এই ধারণার উদ্যোগ এখনো খুব প্রাথমিক পর্যায়ে, কিন্তু সম্ভাবনার জায়গাটা অনেক বড়। যদি এই 4টি বিষয় নিশ্চিত করা যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ কৃষক শুধু ফসল উৎপাদনই করবে না, তিনি জলবায়ু রক্ষায় অংশীদার হবেন। আর সেই অবদানের জন্য আন্তর্জাতিক বাজার থেকে আর্থিক সুবিধা পাওয়ার পথও খুলে যাবে। আমি বিশ্বাস করি, দর্শক, আমি বিশ্বাস করি সেই দিন আসলে আর খুব বেশি দূরে নাই। এই গাছ শুধু ছায়া দেবে না, আমাদের সংসারের আয় বাড়াতেও সহযোগিতা করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও কথা হবে। অনেক সময় দিয়েছেন আপনারা, এবং দর্শকবৃন্দ, আপনাদের ধৈর্যের বাঁধ না ভাঙার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।